ওকে গাইস, আসসালামু আলাইকুম। সো আমরা আজকে আমাদের চ্যাপ্টার 2 এর সেকেন্ড পার্টটা করব, হ্যাঁ। এবং এই চ্যাপ্টার 2টা আসলে আমি 3 ভাগে ভাগ করেছি। আজকের যে পার্টটা, ওই পার্টটা একটু ছোট থাকবে, ওকে। মানে এই সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট দুটো একটু ছোট ছোট থাকবে, বিকজ এখানে বোঝার অনেকগুলো ফ্যাক্টর আছে। সো এই জন্য আমি একটু শর্ট করে এনেছি। সো আমরা আজকে একটু পিরিয়ডিক টেবিল নিয়ে কথা বলবো, ওকে। অ্যান্ড উইথ দ্যাট আমরা ডেফিনেটলি ইনশাল্লাহ আমাদের ফার্স্ট যেই প্রজেক্ট, আমরা প্রজেক্টটা নিয়েও একটু কথা বলবো, একটু ডেডলাইন দেব, চেষ্টা করব ডেডলাইন দেওয়ার। দেখা যাক কীভাবে কী করা যায়, কাজ আসলে আমাদের তো মানে মিড টার্মেরও একটা গ্রেড দিতে হবে। সো ওইটাকে আমরা ডিফাইন করব হচ্ছে গিয়ে এই প্রজেক্টটা নিয়ে ইনশাল্লাহ। সো লেটস টক অ্যাবাউট পিরিয়ডিক টেবিল টুডে। ওকে, পিরিয়ডিক টেবিলে আমি প্রিটি শিওর তোমরা খেয়াল করেছো, একটা পিরিয়ডিক টেবিলে কিন্তু অনেক কিছু আছে, ঠিক না? বাট কি কি আছে? সবার প্রথমে একটা পিরিয়ডিক টেবিলে কিন্তু হরাইজন্টাল অনেকগুলো রো আছে। যেমন এই যে রোগুলা খেয়াল করো, এই উপর থেকে নিচ পর্যন্ত যে রোগুলা, সরি, ও ঠিক আছে, এই রোগুলো যদি একটু খেয়াল করো তোমরা, তাহলে দেখবা এখানে প্রায় 9টা রো আছে। কিন্তু এই নিচের যারা আছে তাদের রোয়ের নাম্বারগুলো আর এই রোর নাম্বারগুলো সেম, বিকজ আমরা ওইটাকে ওই সেম রোতে কনসিডার করি। এই যে এলিমেন্টগুলো আসছে এগুলো একটু পরের দিকে ইনভেন্ট হয়েছে, বাট আমরা ওই 6-7 রোতেই মানে পিরিয়ডে ওদেরকে কনসিডার করি। এবং এই যে হরাইজন্টাল যে রোগুলা, এগুলাকে বলা হয় পিরিয়ড, ওকে। আচ্ছা, এবং আমার যেই ভার্টিক্যাল যেই রোগুলো আছে বা কলাম বলি আমরা ওটাকে, যেমন এই উপরের যে নাম্বারসগুলো দেখতে পাচ্ছ, আমার কলামগুলোকে ডিফাইন করছে। সো এগুলো এক একটা কলাম হচ্ছে এক একটা গ্রুপ। ইচ অফ দিস কলামস আর ইচ গ্রুপস। এখানে টোটাল 18টা গ্রুপস আছে, 18টা গ্রুপ আছে। সো স্টার্টিং ফ্রম গ্রুপ 1, 2, 3, 4, বাট এই যে মাঝখানের যারা আছে এই গ্রুপগুলোকে আমরা যদি জাস্ট ফর আ সেকেন্ড মনে করো যে এই গ্রুপের নাম্বার আমরা দিচ্ছি না, ওকে। এই গ্রুপের কোনো নাম্বার আমরা দিচ্ছি না, আমরা 1, 2 থেকে এখানে ডিরেক্টলি 3-তে চলে যাচ্ছি। 3, 4, 5, 6, 7, 8, 8টা, টোটাল 8টা মেইন গ্রুপস। এই 8টা হচ্ছে গিয়ে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপস। এবং প্রতিটা গ্রুপেরই একটা আলাদা করে নাম আছে, ওকে। কি নাম আছে ওটাতে আমরা আসতেছি, আমরা সবগুলো নামে যাব না, বাট এই গ্রুপগুলোর এক একটা সেকশন করা আছে। এই সেকশনগুলো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওকে। সো উই হ্যাভ দিস পিরিয়ডস। প্রতিটা কোন এলিমেন্ট, যেমন পটাশিয়াম কিন্তু কোন পিরিয়ডে? 4। কিভাবে বুঝলাম? রাইট হিয়ার ইজ ইন 4th গ্রুপ। আমার অক্সিজেন কোন গ্রুপে পড়লো? গ্রুপ 6th or 16। কোন পিরিয়ডে পড়লো? 2। সো আমি যদি কোনো একটা ইয়েস স্যার, কোনো একটা আমি যদি কোনো একটা এলিমেন্টকে বলি সেটার কোন গ্রুপে পড়েছে, কোন পিরিয়ডে পড়েছে, সেটা কিন্তু আমাদের মানে অ্যাটলিস্ট মানে সামওয়াট আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। যেমন ম্যাগনেসিয়াম কোন গ্রুপে পড়লো? 2nd গ্রুপে। কোন পিরিয়ডে পড়লো? 3rd পিরিয়ড। সো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন আমরা একটু ভাগ করে ফেলি কোনগুলো আসলে কি। যেমন আমার ইয়েলো কালার যেগুলো আছে এরা হচ্ছে আমার সব মেটালস, মেক সেন্স? এরা আমার সব মেটালস। আমার ব্লু কালার যারা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে নন মেটালস। দে আর নট মেটালস অ্যাট অল, ওরা নন মেটালস। আমার এই মাঝখানে এই গ্রিন কালার দিয়ে যাদেরকে আমি ডিনোট করেছি এরা হচ্ছে কি মেটালয়েডস, ওকে।
এরা না মেটাল না নন মেটাল, একদম একটা ট্রানজিশন পয়েন্টে আছে। আর আমার মাঝখানে যেমন গ্রুপ, এখানে যেটা আমরা দেখছি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যারা আছে এদেরকে বলি আমরা ট্রানজিশন মেটাল। সো তোমরা আমার মনে হয় এই জিনিসটা একটু তোমাদের খাতায় ড্র করো, পিরিয়ডিক টেবিলটা, মানে সব তো লিখতে হবে না, জাস্ট একটু ড্র করো এভাবে। এরা হচ্ছে আমার ট্রানজিশনাল মেটালস। এই মাঝখানের এরা হচ্ছে আমার ট্রানজিশনাল মেটালস। ডান? এত ক্লিয়ারলি ড্র করতে হবে না, জাস্ট এমনি যে আমার মতো একটা কিছু ড্র করো। ওকে, কারা আমার মেটালস, কারা আমার নন মেটালস, কারা আমার মেটালয়েডস, এটা জানতে হবে। এই যে আমার এরা যারা আছে এরা হচ্ছে আমার মেটালয়েডস। এন্ড দেন আমার না, আমি এই যে মাঝখানে যারা আছে তাদেরকে ট্রানজিশন মেটাল বলেছি। মেটালয়েডস আর ডিফারেন্ট, ট্রানজিশন মেটালস আর ডিফারেন্ট। ট্রানজিশন মেটালসরা হচ্ছে গিয়ে ওরাও কিন্তু মেটাল, দে আর অ্যাবসলুট মেটাল। কিন্তু মেটালয়েড যারা আছে তারা পুরাপুরি মেটাল না, পুরাপুরি নন মেটালও না, ওরা মেটাল নন মেটাল দুটাই। ওকে, আমার গ্রুপের নামে চলে আসি দুই একটা। যেমন আমার প্রথম যেই গ্রুপটা, মানে আমার গ্রুপ 1, মাই গ্রুপ 1 ইজ alkali metals. My group 2 are alkaline earth metals. And our group 17 is halogens. Group 18 টা কি? Noble gas. লেখো। My group 1 is alkali metals. My group 2, লেখো. Group 1, alkali metals. Group 2, alkaline earth metals. আমার group 17 or 7 যেটাই বলো না কেন are halogens. And group 18 or 8 যেটাই বলো না কেন they are noble gases. ওকে, সো এখন ইফ ইউ লুক ইনটু দিস স্লাইড দেখবা যে ট্রানজিশন মেটালকে আমি কিন্তু ইয়া করেছি, রাইট? মাঝখানে ডিনোট করা আছে। সো দিজ আর মাই ট্রানজিশন মেটাল। এই যে এই পিঙ্ক কালার দিয়ে, বা আই ডোন্ট নো হোয়াট এভার দ্যাট কালার ইজ, আই থিঙ্ক দ্যাটস পিঙ্ক কালার দিয়ে যেগুলোকে ডিনোট করেছি, দিজ আর মাই অল ট্রানজিশন মেটাল। বাট আমার একটু আগে যেটা বললাম, আমার গ্রুপ 1, 2, এরপরে 12, 13, 14, 15, 16, 17, 18, দে আর মাই মেইন গ্রুপস। আমি ওই গ্রুপগুলো নিয়ে অনেক বেশি কাজ করি, ওদেরকে আমরা মেইন গ্রুপ হিসাবে কনসিডার করি, কারণ ওই গ্রুপের যেই মানে ওরা হচ্ছে কি সব এলিমেন্টগুলোর রিপ্রেজেন্টেটিভ। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এই গ্রুপগুলো নিয়ে বেশি কাজ করি, দ্যাটস ওয়াই ইউ ক্যান কল দেম আওয়ার মেইন
গ্রুপস। আচ্ছা, এবার আসি কয়েকটা প্রপার্টিস অফ মেটালসগুলো কি হয়? মেটালসগুলো হচ্ছে দে আর বেসিকলি, আমার যেই যত মেটালগুলো আছে দে আর বেসিকলি শাইনি সলিডস, দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ওদের মধ্যে থেকে ইলেকট্রিসিটি পাস করা যায়। দে আর মেলিয়েবল মানে হচ্ছে গিয়ে তুমি ওইটাকে যে কোনো একটা শেপে নিতে পারবা। সরি, হ্যাঁ মানে হ্যাঁ ওইটাই, শিওর ইউ ক্যান, তুমি ওটাকে একটা সার্টেন শেপ দিতে পারবা, যেই শেপেই তুমি চাও না কেন ওইটা ওই শেপে চলে যাবে, মানে ইউ ক্যান হ্যামার ইট। থাকে না একটা জিনিস, ফেসবুকে কিছু ছোট ছোট রিলস দেখায়, খেয়াল করেছো কি না, যে গোল্ডগুলাকে আগে বার্ন করে যখন একটা শেপে আসে এরপর ওইটাকে পিটায় একটা সার্টেন জিনিস বানায়, ঠিক না? সো গোল্ড ইজ আ মেটাল, রাইট? গোল্ড অ্যাবসলিউটলি মেটাল, মানে অ্যাট রুম টেম্পারেচার ইটস মেটাল। তুমি এটাকে হিট করে তুমি এটাকে গলাতে পারবা, দ্যাটস ওকে, বাট ইন জেনারেল ইট ইজ আ মেটাল। যখন রুম টেম্পারেচারে চলে আসে এটা মেটালই থাকে। ওইটাকে তুমি কিন্তু ডিফারেন্ট শেপে নিতে পারছো, তার মানে উই ক্যান ডেফিনেটলি কল ইট ইজ malleable. আচ্ছা, দেন অ্যানাদার ইজ ডাকটাইল। হোয়াটস ডাকটাইল? এনি আইডিয়া? নো? ইয়া, ওকে। ডাকটাইল মিনস বেসিকলি তুমি ওইটাকে একদম চিকুন একটা শেপে নিতে পারবা। যেমন যদি ওই যেই গোল্ডের এক্সাম্পল দিচ্ছিলাম, ওই রিলসে কিন্তু দেখা যায় যে একটা গোল্ডকে আস্তে আস্তে একটা সার্টেন, মানে ওইটাকে পেঁচানোর মতো করে ফেলে, হ্যাঁ, এবং ওইটাকে একদম চিকুন কিছুর মধ্যে থেকে বের করে যাতে ওইটা একদম চিকুন হয়ে যায়, এবং ওইটা দিয়ে চুড়ি বানায়, আংটি বানায়, রাইট? ইউ স দ্যাট, ব্যান্ডস বানায়, রিং ব্যান্ডস ওগুলা বানায়, ঠিক আছে? সো রাইট, মানে একটা সার্টেন শেপে নিয়ে মানে ওইটাকে একদম চিকুন করে ফেলা যায়। যেমন আমরা চেইন পরি না গলায়, চেইন কি করে, ওইটাকে একটা সার্টেন শেপে তো নিয়ে আসতে হয়, রাইট? ওই জিনিসটা করতে পারে। সো এই মেটালসগুলা এই সব প্রপার্টিস হোল্ড করে। আমার নন মেটালসরা কারা? আমার নন মেটালসরা ওরা সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে এবং গ্যাসও হতে পারে, ওকে, বাট ওরা ইউজুয়ালি কন্ডাক্ট করে না, মানে নন কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি। ওরা ইউজুয়ালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, এবং দে আর সলিড লাইক, মানে দ্য সলিডস আর লিটল ব্রিটল বলতে হচ্ছে গিয়ে তুমি ওটাকে ভাঙতে পারবা, ইউনো, তুমি ইজিলি ওটাকে ভেঙে ফেলতে পারবা। ওটাকে মানে থাকে না, মানে এত কিছু করার নেই, ইজিলি ইউ ক্যান ব্রেক ইটস ব্রেকেবল, রাইট? নাও কামস মাই মেটালয়েডস, যেটা বলছিলাম একটু আগে, যে মাই মেটালয়েডস আর অ্যাকচুয়ালি ইন আ পজিশন যে ওরা মেটালস এবং নন মেটালসের ঠিক মাঝখানে অবস্থাটা পড়ছে, রাইট? দে আর বোথ অর দে আর নান, রাইট? মেটালস এবং নন মেটালসের ঠিক মাঝখান যে পর্যায়টা আছে, ইটস অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট প্লেস। দে আর অ্যাকচুয়ালি শাইনি সলিডস, দে আর ব্রিটল, যেটা বললাম তুমি, এটা কি ইউ ক্যান ব্রেক দেম ইজিলি, অ্যান্ড ওরা সেমাই কন্ডাক্টর, ওরা ফুল কন্ডাক্ট করে না ইলেকট্রিসিটি, রাইট? সো ওরা যতটুকু মানে কন্ডাক্ট করে খুব অল্প কন্ডাক্ট করে, খুব বেশি একটা ওরা কন্ডাক্ট করতে পারে না। সো দিস ওয়ার সাম অফ দ্য ফিচার্স of this metals, non-metals and metalloids. আচ্ছা, before we go further, একটা just simple question, তোমরা কি স্লাইডগুলো একটু ডাউনলোড করেছো সবাই? শিওর? সো ইউ হ্যাভ সিন ইট, তার মানে আমরা পড়েছি না? ঠিক না, পড়ি নেই, সময় নেই, দ্যাটস ওকে। সময় না থাকলে তো কিছু করার নেই, বাট আমার মনে হয় একটু আস্তে আস্তে একটু করে রিভাইজ দাও। এই ব্যাচটার আসলে মিড টার্ম নেই, হ্যাঁ নেই, শুধুমাত্র একটা প্রজেক্ট করতে হবে, কারণ এই কোর্সটাতে আমি যতটুকু জানি দেয়ার উড বি এনি মিড টার্ম। আচ্ছা, আপনাদের রুটিনে কি কেমিস্ট্রি লেখা আছে? এক্স্যাক্টলি, সো আপনার আসলে এক্সাম হবে না, বাট দেয়ার উইল বি আ প্রজেক্ট যেটা নিয়ে আপনার কাজ করতে হবে। সো ইউ উইল হ্যাভ টু ফিনিশ ইউর প্রজেক্ট, যেটা নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো। এনিওয়ে, সো মুভিং অন। সো হ্যাঁ, সো প্রতিটা এলিমেন্টের কিন্তু একটা সার্টেন প্রপোর্শন আমরা ইউজ করি, ঠিক না? কিন্তু আমরা যখন ওইটাকে ফর্মুলা লিখতে যাই তখন কিন্তু ওই প্রপোর্শনটা একটা পর্যায়ে গিয়ে থাকে না,
For example, think about I don't know, N2 plus O2. What am I gonna get? Or NO or মানে আমি যদি ইয়া করি, যদি ব্যালেন্স করতে যাই, আমি নাইট্রোজেন ডাইঅক্সাইডও পাইতে পারি, রাইট? কিন্তু আমার কিন্তু ব্যালেন্স হয়নি, রাইট? আমার নাইট্রোজেন এই পাশে আছে দুইটা, অক্সিজেন দুইটা, আমার এই কাছে আছে নাইট্রোজেন একটা, রাইট? সো সেখানে আমার কি করতে হবে? এখন এটাকে ব্যালেন্স করতে হবে, বাট হোয়াট এভার ইট ইজ, দ্য ডিল ইজ আমি এখানে দুইটা নাইট্রোজেন ইউজ করলাম, আমি 2 মোলস অফ অক্সিজেন, এবং অক্সিজেনের ইউনিট 2, রাইট? এক্সাম্পল দিচ্ছি আমি শুধু, টেক ইট অ্যাজ এক্সাম্পল। তখন আমি কিন্তু লেখার সময় NO2ই লিখতেছি, 2 মোলস অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, রাইট? Think about, I don't know, think about water. 2H2O, রাইট? এটাকে যদি আমার এখন ব্যালেন্স করতে হয়, সামনে একটা 2 দিতে হবে, ইটস ব্যালেন্সড, রাইট? কিন্তু আমি এখানে দুইটা হাইড্রোজেন, দুইটা অক্সিজেন ইউজ করছি, এখানে আমি শুধু দুইটা হাইড্রোজেন পেয়েছি, একটা অক্সিজেন। কেন? কারণ যখন আমরা একটা সার্টেন এক্সপেরিমেন্ট বা একটা রিয়াকশন করি, অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম সার্টেন নাম্বার, সার্টেন ওয়েট অফ আ সার্টেন এলিমেন্ট গেট ইউজড। এই কারণে আমরা মানে ওটার যে ইউনিটটা, হয়তো বা একটা ইউনিট কম পাই ইন, কারণ আমি তো কোনো একটা রিয়াকশন করলে ওটাতে একটা মানে ওটাতে কাজ করে, ইট ওয়ার্কস, মানে একটা ওয়ার্ক আপ হয় না, ওয়ার্ক ডান হয়তো। সো এই ওয়ার্ক ডানে গিয়ে কোনো একটা জিনিস ইউজড হয়ে যায়, এই কারণে আমরা এটা পাই না। সো আমরা যখন এই ফর্মুলাগুলো লিখি, এই কারণেই কিন্তু আমাদের সার্টেন নাম্বারসগুলো চলে যায়। বাট আমি ফর্মুলা লেখার সময় কিন্তু খুব কেয়ারফুলি আমার লিখতে হবে যে আমি কোথায় কোন নাম্বারসগুলো বসাচ্ছি, কোথায় কোন ইউনিটটা বসাচ্ছি, কতগুলো ইউনিট অফ হাইড্রোজেন আমি ইউজ করছি, এবং আমি কতগুলো ইউনিট অফ হাইড্রোজেন পাচ্ছি। সো উই মাস্ট নো দেম। নাও কামিং টু মলিকিউলার কম্পাউন্ডস। ওকে, what are molecular compounds? It's basically composed of atoms held together by covalent bond. কোভ্যালেন্ট বন্ড দিয়ে আমি যেই অ্যাটমসগুলোকে হেল্ড করা হয় সেটাকে আমি মলিকিউলার কম্পাউন্ড বলি। এখন আমার তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডটা কি? আমার কোভ্যালেন্ট কম্পাউন্ডটা হচ্ছে গিয়ে আমি যখন সার্টেন পেয়ার্স অফ ইলেকট্রন শেয়ার করি, একজন আরেকজনের সাথে শেয়ার করি, তখন এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়। আমি বুঝতে পারছি? ডাজ দ্যাট মেক সেন্স? শিওর? আচ্ছা, তাহলে আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড কি? সেটা হচ্ছে গিয়ে আমি যখন ইলেকট্রন পেয়ার শেয়ার করছি কারোর সাথে, অক্সিজেন আর অক্সিজেনকে যখন আমি ইলেকট্রন পেয়ার শেয়ার করাই, তখন কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। এবং মলিকিউলার কম্পাউন্ড তখনই হবে যখন আমার কোভ্যালেন্ট বন্ড দিয়ে কোনো একটা অ্যাটম হেল্ড করবে তখন। ডাজ দ্যাট মেক সেন্স? নো? ওকে, গুড, ভেরি গুড। না বুঝলে বলতে হবে যে বুঝি নেই স্যার। ওকে, অক্সিজেন কয়টা ইউনিট? না না, মানে ওর লাস্ট শেলে কয়টা? এখন আমার ওকে ফুল বানাইতে হইলে আমার কয়টা ইয়া করা লাগবে? এখন একটু খেয়াল করে দেখো তো, অক্সিজেনগুলার কয়টা করে ইয়া আছে? 7টা, 8টা, রাইট?
আমি যখনই একটা নন মেটালকে এরকম ইলেকট্রন পেয়ার শেয়ার করাবো এবং এই দুইটাকে যখন আমি একসাথে করব তখনই বুঝতে হবে দ্যাট এখানে একটা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করা হয়েছে। এইটা হচ্ছে গিয়ে আমার এই কোভ্যালেন্ট বন্ড। আমি যখনই ইলেকট্রন পেয়ারকে শেয়ার করাচ্ছি, ওর আছে 6টা, ওর আছে 6টা, রাইট? চারটা দুই পাশে দিছি, মাঝখানে এই যে দুইটা 4টা, এর 2টা ওর 2টা যখন আমি শেয়ার করাচ্ছি তখনই আমার কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হচ্ছে, রাইট? সো যখনই আমি এই ইলেকট্রন পেয়ার শেয়ার হচ্ছে তখনই আমার কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হচ্ছে। এবং এই যে আমি একটা অ্যাটম হেল্ড করাইলাম, একটা অ্যাটম যে কম্পোজ করলাম এদেরকে দিয়ে, সেটাই হচ্ছে কি আমার মলিকিউলার কম্পাউন্ড। ওকে, এবং এই মলিকিউলার কম্পাউন্ড, এটা লিখে ফেলো, মলিকিউলার কম্পাউন্ড উইল অলওয়েজ বি কম্পোজড অফ নন মেটালস। যখনই আমি মলিকিউলার কম্পাউন্ড নিয়ে কথা বলবো, we have to understand that molecular compounds are composed of non-metals. এবার কি বুঝছি স্যার? না বুঝলে আবার বলেন, আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। এনিওয়ান এলস? কেউ বুঝি নাই এমন আছি? ওকে, গুড। না বুঝলে একটু বলতে হবে, হ্যাঁ। আমি 14 বার বুঝাবো, আমার সমস্যা নেই, বাট বলতে হবে। ওকে, সো এই মলিকুলার যে ফর্মুলাগুলো আছে, মানে ওগুলার যে মানে ওগুলা আমরা বেসিকলি ডিনোট করি হচ্ছে গিয়ে এই ছোট ছোট যেই আমার নট ইকুয়েশন, ফর্মুলা দিয়ে, যেমন H2O, CO2, দেন O2, রাইট, N2, N3, এগুলো দিয়ে আমি এই মলিকুলার ফর্মুলাগুলোকে ডিনোট করি। এবার আসি একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কি এম্পেরিক্যাল ফর্মুলা। What is an empirical formula? Any idea? বলো, জোরে বলো। Okay, I'm not sure what that is, but let's talk about it. আমি যখন যে কোনো একটা ফর্মুলাকে যদি আমি ওটাকে ভেঙে চুরে একটু ছোট বানাইতে পারি, সেটা হচ্ছে কি আমার empirical formula. Think about C2H4, okay? Ethene. এইটাকে কি আমি ভাঙতে পারবো? ইজিলি পারবো। কিভাবে? If I divide both of these numbers by 2, তাহলে আমি ইজিলি এখানে CH2 আমি এটাকে ভাঙতে পারবো। আচ্ছা, বাট এই দুইটা জিনিসই কি সেম থাকবে? চেঞ্জ হয়ে যাবে। বাট আমার যদি কোনো একটা সময় এম্পেরিক্যাল ফর্মুলা ইউজ করতে হয়, দেন আমি এম্পেরিক্যাল ফর্মুলাকে কনভার্ট করতে পারবো। থিঙ্ক অ্যাবাউট, এখানে দেওয়া আছে গ্লুকোজ C6H12O6, এটা কি আমি একটু শর্ট করতে পারবো? নিশ্চয়ই পারবো। কিভাবে? 6 6 6, তাহলে আমার C একটাই থাকলো, H আমার 2টা থাকলো, ও আমার একটাই থাকলো। আমার ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়ে গেল এম্পেরিক্যাল ফর্মুলার কারণে। এম্পেরিক্যাল ফর্মুলা বানাতে গিয়ে আমার ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেল, রাইট? সো এখন কিন্তু আর এটা আর গ্লুকোজ থাকলো না, ইট বিকেম সামথিং এলস। আচ্ছা, আমি তোমাদেরকে এখন কয়েকটা প্রবলেমস দিই, একটু দেখো তো, চেষ্টা করো তো সলভ করা যায় কিনা। এম্পেরিক্যাল ফর্মুলা করতে হবে। মলিকুলার ফর্মুলা দিচ্ছি, এম্পেরিক্যালে করতে হবে।
এই চারটা একটু করো তো। কি C9 H18 ডান হাফ ওকে কোনটা কোনটা করেছি নিচের দুইটা করেছি সবারই কি একই অবস্থা রেডি ওকে নিচের থেকেই তাহলে সলভ করা স্টার্ট করি যদি নিচেরটা সলভ করতে হয় C9H18 কি করব CH2 তার মানে আমি কি করছি দুই পাশেই 9 দিয়ে ডিভাইড করছি আচ্ছা এর উপরেরটা H2O2 HO বা OH কেন আমি এটাকে দুটোকেই ডিভাইড করছি 2 দিয়ে আচ্ছা এরপরে C3H8 দ্যাটস ইভেন অ্যান্ড অড তাহলে এখন কি হবে হ্যাঁ লেখো ওকে ওকে গাইস আমরা যখন এরকম সার্টেন সিচুয়েশন ফেস করব এরকম সার্টেন সিচুয়েশন যখন আমরা ফেস করব তখন আমার কয়েকটা জিনিস কনসিডার করতে হবে নাম্বার 1 আমি কি এই নাম্বারসগুলো ডিভাইড করতে পারছি যেমন আমি 3 দিয়ে 3কে ডিভাইড করতে পারবো আমি 3 দিয়ে 8কে ডিভাইড করতে পারবো না সো যখন আমার এরকম সিচুয়েশন হবে ওইটার এম্পিরিক্যাল ফর্মুলা উড বি ইটসেলফ আমি যদি ডিভাইডেবল না থাকে ডিভিজিবল না থাকে তাহলে লিভ দ্য অ্যান্সার অ্যাজ ইট ইজ বিকজ এটার এম্পিরিক্যাল ফর্মুলা হবে না মানে এটাকে আমি ওর সিম্পলেস্ট রেশিওতে নিতে পারবো না জি কিভাবে তুমি যেটা দিয়ে ভাগ করবে আলটিমেটলি তুমি যখন ছোট করতে যাবা এটাই আসবে অ্যান্সার তো শুধু শুধু অত কষ্ট না করে এটাই লিখে দাও রাইট আচ্ছা ঠিক সেম ভাবে এইটার কি অবস্থা এটাও হবে না কেন হবে না কারণ আমার এখানে সি আছে 2টা এইচ আছে 6টা এই 2টা হইছে অক্সিজেন আছে 1টা কিন্তু যেহেতু অক্সিজেনটাতে আমি ইটস নট ডিভিজিবল বাই 2 অর এনি নাম্বার দ্যাট ইজ ওয়াই দ্য অ্যান্সার উইল বি সেম অ্যাজ ইট ইজ সো আমি ওটাকে চেঞ্জ করতে পারবো না লেখেন আপনি এটা লিখতে যাচ্ছেন লেখেন কোনো সমস্যা নেই বাট এইটা একটু স্ট্যান্ডার্ড এইটা দিয়ে আমি বুঝি যে ইটস অ্যান অ্যালকোহল রাইট আপনি ওভাবে লিখতে পারেন কিন্তু না লেখাটাই বেটার হ্যাঁ কারণ তাহলে সবাই বুঝবে না সো টু মেক থিংস ইজিয়ার মেক থিংস আন্ডারস্ট্যান্ডেবল ইউ শুড রাদার রাইট C2H5OH মেক সেন্স বুঝলাম এম্পিরিক্যাল ফর্মুলা এটা তো আগে করো নাই করছো কেমনে করলা এই যে করোনায় করছি মানে কই থেকে আচ্ছা এম্পিরিক্যাল ফর্মুলা আছে ও ভুলে গেছে এনিওয়ে বাট সো নাও ইউ নো দ্যাট ইউ ক্যান নট divide it unless it's not a divisible for all of these numbers clear আচ্ছা এবার আসি আয়নিক কম্পাউন্ডে what are ionic compound it's basically the charges আয়নিক কম্পাউন্ড দিয়ে আমি চার্জগুলোকে ডিনোট করি বাট আমি চার্জগুলোকে বোঝার চেষ্টা করি এবং এবং ওটার মধ্যে থাকে হচ্ছে কি চার্জ পার্টিকলস যেগুলোকে আমরা আয়নস বলে থাকি ওকে এবং এই আয়নসগুলা
যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করে ইলেকট্রন। সো চার্জ পার্টিকলস which are ions formed by transfer of electron between atoms. আমি একটা থেকে আরেকটাতে আমি এই আয়ন্সগুলোকে ট্রান্সফার করে ইলেকট্রন তৈরি করি একটা অ্যাটমের মধ্যে, এটাই হচ্ছে আমার আয়ন। এবং এই আয়ন্সগুলা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে এটাকে হোল্ড করে, ধরে রাখে। there is a force acting in it এবং এটাকে পুরোপুরি ধরে রাখছে। এবং আরেকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কি whenever I am talking about ionic compounds it will always have a metal and a non-metal. আমি একটু আগে মলিকুলার কম্পাউন্ডে যেটা বলেছি, it will always be two non-metals or three non-metals or all non-metals, but in my ionic compound there will always be a metal and a non-metal. এই আয়ন্সগুলোর মধ্যে থাকে হচ্ছে গিয়ে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন। যেটা আমার পজিটিভ আয়ন সেটাকে আমি বলি ক্যাটায়ন। লেখো, মাই পজিটিভ আয়ন্স equals cations and my negative ions equals anions. Okay, যেমন if I think about this sodium chloride, sorry, negative আমার anions, আচ্ছা, think about sodium chloride, NaCl, আমার কোনটা মেটাল? নন মেটাল, ক্লোরিন। আচ্ছা, সো এখানে কি হচ্ছে? এখানে যেটা হচ্ছে, ক্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, 7টা না? হ্যাঁ, রাইট, হ্যালোজেন্স লাস্ট শেলে 7টা আছে। সোডিয়ামের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। সো এখানে কি হয়, সোডিয়াম তার যে একটা ইলেকট্রন আছে এটা ক্লোরিনকে দিয়ে ক্লোরিনকে হ্যাপি করে, রাইট? সো যে দিয়ে দিচ্ছে সে পজিটিভ হয়ে যাচ্ছে। আমি তোমাকে 1000 টাকা ধার দিছিলাম, ওকে? তার মানে আমি তোমাকে ধার দিয়েছি, এই জন্য আমি তোমার উপরে আছি, আমি তো তোমাকে ধার দিছি, সো এই জন্য আমি পজিটিভে আছি। বাট তুমি আমার কাছ থেকে ধার নিয়েছো, তার মানে এই 1000 টাকা তোমার ফেরত দিতে হবে, তাই তো? তার মানে তুমি কিন্তু অলরেডি 1000 টাকা মাইনাসে আসো। আমার কাছে যা টাকা আছে, ধরো আমার কাছে 10 টাকা আছে, কিন্তু আমি তোমাকে 1000 টাকা ধার দিছি, তার মানে আমি পজিটিভে আছি, যে আমার কাছে 10 টাকা থাকলেও আমার তার সাথে আরও 1000 টাকা আমি তোমার কাছে পাবো, তুমি কোনো এক সময় আমাকে ফেরত দিবা ধারটা। আর তোমার পকেটে আছে হচ্ছে গিয়ে 5 টাকা, বাট তুমি আমার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছো, বাট তোমার কিন্তু অলরেডি তুমি 995 টাকা মাইনাসে আছো। কেন? কারণ এই ধারটা তো তোমার আমাকে দিতে হবে। সো যে নিচ্ছে সে হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, আর যে দিচ্ছে সে পজিটিভ হয়ে যাবে। সো ইন দিস কেস স্পেশালি আয়নিক কম্পাউন্ডে আমার পজিটিভগুলো হচ্ছে আমার মোস্টলি মেটালস, কারণ মেটালদের ইউজুয়ালি লাস্ট শেলে কম ইলেকট্রন থাকে, ওরা ইউজুয়ালি ডোনেট করে। আর আমার যারা নন মেটালস ওদের ইউজুয়ালি লাস্ট শেলে ইলেকট্রন কম থাকে, সো ওরা ডোনেশনটা নেয়, দ্যাটস ওয়াই দে আর অ্যানায়ন অ্যান্ড দে বিকাম নেগেটিভ। অ্যান্ড আমার যারা মেটাল তাদের যেহেতু লাস্ট শেলে কম আছে, সো ওরা শেয়ার করে বা দিয়ে দেয়, দিয়ে ওরা পজিটিভ হয়ে যায়, ক্যাটায়ন হয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ওকে, সো এটা আমি অলরেডি বুঝাই দিছি। ওকে, অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে তোমার এই স্লাইডটাতে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কোথায় কোনটার কত চার্জ আছে, এই চার্জগুলো আমাকে বুঝাই দিচ্ছে। লুক অ্যাট দিস, যেমন আমার হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা যারা আছে দেখছো সবাই কিন্তু প্লাসে আছে। কেন? ওদের লাস্ট শেলে একটা ইলেকট্রন ওরা দিয়ে দেয়, ওরা দিয়ে পজিটিভ হয়ে যায়। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, এরা যারা আছে ওরা +2-তে আছে। কেন? কারণ ওদের লাস্ট শেলে 2টা ইলেকট্রন, এবং এই 2টা ইলেকট্রন ওরা দিয়ে পজিটিভ হয়ে যায়।
আমার মাঝখানে যেই ট্রানজিশন মেটালগুলো আছে, লুক অ্যাট আয়রন, রাইট? Fe2+, Fe3+, ওর লাস্ট শেলে 2টাও থাকে, 3টাও থাকে, ডিপেন্ডিং ফেরাস না ফেরিক, ওই অনুযায়ী ইট ডিপেন্ডস যে ওর লাস্ট শেলে কয়টা আছে। ও কী করে, আয়রন ইজ আ মেটাল, ওর লাস্ট শেলে কম আছে। সরি, বলেন। জি, আইসোটোপ পড়াইছিলাম, মনে আছে? ওদের ইলেকট্রন কি চেঞ্জ হচ্ছে? প্রপার্টিজ, ডেফিনেটলি প্রপার্টিজে তো ডিফারেন্স থাকবেই। যেহেতু মানে আমি যেটাকে ন্যাচারাল অ্যাবান্ডেন্স আমার যেটার বেশি, ওইটার একটা প্রপার্টি, আবার যেটা আমার ন্যাচারাল অ্যাবান্ডেন্স কম, ওইটার প্রপার্টি একটু হালকা পাতলা চেঞ্জ হয় না? ওই যে বলেছিলাম মনে আছে আইসোটোপ পড়ানোর সময় যে টুইনস সব তাদের কি সেম হবে? এক্স্যাক্টলি। সো ওরা কখনো তো সেম হবে না, ওদের তো প্রপার্টিজ একটু ডিফারেন্ট হবে। সো দিজ আর বেসিকলি মানে একটা জাস্ট আইডিয়া দিলাম যে লাস্ট শেলের কী অবস্থা হয়। এখানে যদি আমি একটু নন মেটালসগুলোর দিকে তাকাই, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডাইন, ওদের লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, ওর একটা দরকার, ও একটা কারো না কারো কাছ থেকে নিয়ে ও নেগেটিভ হয়ে যায়, কারণ যে ধার নিচ্ছে, ধার নিয়ে নেগেটিভ হচ্ছে, আর যারা ধার দিচ্ছে তারা পজিটিভ হচ্ছে। সো যতগুলা তোমরা দেখতেছো, নন মেটাল দেখতেছো, দেখো সবগুলা কিন্তু মাইনাসে আছে। কেন? কারণ ওরা তো নেয়, ওরা দেয় না। ওকে, এনিওয়ে আজকে এই পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকিটা শেষ করবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দুপুরে বলি। এক্সকিউজ মি।